সাইফ মুস্তাফিজ, আপনাকে দিয়ে, যেহেতু আপনি আপনার 11 দলীয় জোটেরই অংশ, আপনি নিজেও নির্বাচন করেছিলেন, ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকার করেছে, হারিয়েছে, অথচ বিএনপির পক্ষ থেকে বা অনেকেই বলেন যে অন্তর্বর্তী সরকার ছিল এনসিপির সরকার, অন্তর্বর্তী সরকার ছিল জামায়াতের সরকার, তারা আসলে যা কিছু সিদ্ধান্ত নিত এদের মাধ্যমেই নিত, তারা আসলে হারালো মানে জামাতকে ষড়যন্ত্র করে। আরো যদি স্পেসিফিক বলি, এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতা অনেকেই বলেন যে একেবারে চরম মাত্রায় ছিল। সেখানে আপনারা যারা হেরেছেন, আপনারাও কি মনে করেন যে আপনারা ভোটে হেরেছেন নাকি ষড়যন্ত্রে হেরেছেন? আসলে দেখেন, এই আলাপটা এখন বেশ পুরাতন, মানে এই আলাপ আলোচনা করে এখন সময় ক্ষেপণ ছাড়া আসলে আর কোনো কিছুর সুযোগ নেই। আমার মনে হয় যে বাংলাদেশে কারেন্ট সিচুয়েশনে যে পলিটিক্যাল ক্রাইসিস গুলা যাচ্ছে বা কি সম্ভাবনা, আমার মনে হয় এই আলোচনাটা হলে বেটার হয়। অবশ্যই ষড়যন্ত্র, ইঞ্জিনিয়ারিং এগুলো হয়েছে, আমিও অনেক আলোচনা করেছি। এবং ব্যাপারটা দেখেন, যদি মোটা দাগে বলি, মানে একটা ন্যারেটিভ তো এরকম করে দেয়াই যায় যে এনসিপির সরকার ছিল, তারপরে জামাতের সরকার ছিল, তাহলে বিএনপি সরকার ছিল না। আমি তো জানি যে সকল রাজনৈতিক মতের বাইরে যারা, সকলকে ইনক্লুড করে এই সরকারটাকে আনা হয়েছে এবং সবার একটা পার্টিসিপেশন ছিল। এবং আমি যদি উল্লেখ করতে চাই যে যখন ডক্টর ইউনূস, যিনি আমাদের ইন্টিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি যখন আলাদা করে লন্ডনের বৈঠকে গেলেন, তো সেটা কোনো ষড়যন্ত্র তত্ত্বের অংশ না। মানে আলাদা করে তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে আমি কোনো ক্রাইটেরিয়া এখানে দেখছি না, মানে এটা কোনো রাষ্ট্রীয় সফর তো হতে পারে না। সেখানে আমি দেখেছি যে যিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, মানে এখন পররাষ্ট্রমন্ত্রী, তখনকার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান সাহেব, সে ওই আলোচনা বা আয়োজনটা করে দিয়েছিল। এবং তার ইলেকশনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দেখেই হয়তো, মানে আউট অফ নোয়ার তো তাকে বিএনপিতে আসলে পজিট করা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয়েছে। কারণ আমি জানি যে তার কোনো বিএনপি ব্যাকগ্রাউন্ড নেই। হাবিব ভাইরা যেরকম দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত, আমি এরকম, আমি বয়সে অনেক তরুণ, হাবিব ভাই বলতে পারবেন যে খলিল সাহেব কোনো সময় ছাত্র দল এরকম বিএনপির কোন রাজনীতির সাথে যুক্ত ছিল কিনা। এবং তার বিরুদ্ধে তো আসলে বিএনপির অনেক অভিযোগ ছিল, আপনারা অনেক নিউজও করেছেন। আমরা সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অনেককে ওপেনলি দেখেছি তার বিরুদ্ধে কথাবার্তা বলতে। তো হঠাৎ করে কি এমন করলেন, মানে কি এমন উপকার বিএনপি কে করলেন? আবার বিএনপি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর মতো কি ক্যালিবারওয়ালা লোক নাই? সেটা তো না, অনেক অনেক যোগ্য মানুষজনই তো আছে। তো নিশ্চয়ই তাদেরকে সেরকম সুবিধা দিয়েছে ইলেকশনে, কারণ তার কন্ট্রোলে মানে পুলিশ বাহিনী বা নিরাপত্তা রিলেটেড যেই সেক্টর গুলো ছিল, একটা বড় সেক্টর তিনি কন্ট্রোল করতে পারছিলেন। তো একটা নির্বাচনকে অনুষ্ঠিত করতে গেলে আপনি জানেন প্রশাসন, তারপরে এই পুলিশ, সবকিছু মিলেই কিন্তু ফাংশন করে। আর শুধুমাত্র ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলেই যে একটা মানে পার্টিসিপেট যে করছে সে জিতে যাচ্ছে তা কিন্তু না। আপনার লাস্ট পর্যন্ত ফলাফলটা কাউন্টিং থেকে শুরু করে এই পুরো আয়োজনে যারা যারা পার্ট থাকে তাদের একটা মেকানিজম থাকে। এরকমও হয়, ধরেন আপনি 40% আপনার ভোটের জায়গাটা আছে, 60% আরেকজন ভোট পেয়েছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা মেকানিজমের জায়গাটা এতটাই স্ট্রং, আপনি চাইলে 40% কেও জিতে ফেলতে পারবেন। যেটা মোটামুটি আওয়ামী লীগ একদম হাতে কলমে সবাইকে শিখিয়ে দিয়ে গেছে। তারা আরো ন্যাক্কারজনক ভাবে, আরো মানে লজ্জা ছাড়াই কাজগুলো করতো। তো সেটার একটা পার্ট হিসেবে বর্তমান ইন্টিম গভর্নমেন্টে যারা গুরুত্বপূর্ণ রোলে ছিলেন তারা কিছুটা তো বিএনপির পক্ষে ফেভার করেছে। সব আসনে যেরকম হয়েছে তা না, কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে, বিএনপি কে সরকার আনার ক্ষেত্রে, মেজরিটি 2/3 মেজরিটি পাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই ইন্টিম গভর্নমেন্টের একটা বড় ভূমিকা ছিল। এবং তার আয়োজনের পুরস্কার হিসেবে আমরা দেখেছি যে বর্তমানে যিনি আইনমন্ত্রী, মানে আপনারা বলতেই পারেন যে ইন্টিম গভর্নমেন্ট তো সব আপনাদের, তাহলে আমি তো দেখতে পাচ্ছি যে সেই ইন্টিম গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ কিছু কিছু লোক আইনমন্ত্রী হচ্ছেন, পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, তারপর আরো অনেকগুলো সেক্টরে কিন্তু রয়ে গেছেন। তো কাদের সাথে কতটুকু সম্পর্ক, এইটুকু বললেই তো আসলে হয়ে যায়। আমিও স্বীকার করি যে আসলে এই সময় এসে 4 মাসের বেশি পার হয়ে গেল, এখন আবার সেই নির্বাচনের ষড়যন্ত্র কারা জড়িত ছিল সেটা বলা সময় ক্ষেপণ হয়তো। কিন্তু বরং আমি এক্সপেক্ট করি যে আমাদের যিনি বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সাহেব, আমি অনেক সম্মান করি, ওনার থেকে আমি আরো পজিটিভ পলিটিক্স এক্সপেক্ট করছি। মানে এত সৌহার্দ্য, এত সম্প্রীতি আসলে আমরা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। অ্যাকচুয়ালি বিরোধী দলের ভূমিকাটা রাখতে হবে। বাংলাদেশের মানুষ কি চাচ্ছে, গণভোটের গণরায়ের জন্য স্ট্রংলি একটা মাঠের কর্মসূচি বলি, সংসদে সেভাবে পারফর্ম করা। বাজেট নিয়ে আমি দেখেছি সংসদে সেরকম গুরুত্বপূর্ণ কিছু আসেনি, আরো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আসা উচিত ছিল। বাংলাদেশের
সকল শ্রেণীর বাজেটে যে ইনক্লুশন বা ইনক্লুড করার যে জায়গাটা, সেটা আমি মনে করি অনেক ক্ষেত্রে নিশ্চিত হয়নি। তরুণদের জন্য বাজেট ভাবনায় আসলে গুরুত্বপূর্ণ কোনো কিছু আসেনি। তো সেগুলো নিয়ে সমালোচনা, আলোচনা এবং আলটিমেটলি সেই জায়গাটায় পজিটিভ কিছু পলিসি এবং সেটা এক্সিকিউট লেভেলে নিয়ে যাওয়া, এই জায়গাটা আমি মনে করি বিরোধী দলের জায়গাটায় কাজ। সেখানে সংসদে আমি বাংলাদেশ জামাত ইসলামের 68 জন এমপি আছেন যতটুকু আমি জানি। তো তাদের ক্ষেত্রে পারফরমেন্স খুবই মানে বিলো এভারেজ। তো সেখানে আমার মনে কাজ করা উচিত, এনসিপির জায়গা থেকে আরো স্ট্রং ভূমিকা পালন করা উচিত। হাবিবুর রহমান হাবিব, মানে নির্বাচন নিয়ে আপনার সম্ভবত ষড়যন্ত্রের আবার একটু ভিন্ন রকম অভিজ্ঞতা আছে, সেটি জানতে চাই। এবং যেটি সাইফ মুস্তাফিজকে বলছিলাম যে মূলত 5 আগস্টে যে কয়েকটা ফ্যাক্টর খুব বড় ভূমিকা পালন করছিল 5 আগস্ট বা জুলাই বাংলাদেশে নিয়ে আসার জন্য, সেটার একটা অন্যতম কারণ ছিল যে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি দীর্ঘ সময়। সুতরাং একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরার যে নির্বাচনটা হলো, সেটি নিয়ে যদি এখনো বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, তাহলে তো আসলে মানে অনেক প্রশ্ন জেগে যায়। আমি একটু পরিষ্কার করি বলে, এখন আল্লাহ পাকের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত বা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, শুকর আদায় করা উচিত। জামাত ইসলাম যে এতগুলি আসন পেল কেন, কি কারণে পাবে, কোন অবদানটা এদেশে তাদের আছে বলেন? এদের প্রধান যে মুক্তিযুদ্ধের সাথে তখন তারা বিরোধিতা করছে, লক্ষ লক্ষ মানুষের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত, মা বোনদেরকে পাকিস্তানে তুলে দিয়েছে শান্তি কমিটি সৃষ্টি করে, জনপদ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিয়েছে, বাংলাদেশ স্বাধীনতা তারা স্বীকার করে না। এই এত বছর তারা একদিনও তারা জাতীয় স্মৃতির সঙ্গে যায়নি, এইবার ছাড়া যে 21শে ফেব্রুয়ারি গর্ভের স্বাধীনতার জন্ম, শহীদ বেলা কোনোদিন যায়নি। এবার গিয়েছিল সাংবাদিক দেওয়ার কিন্তু শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন কিনা, বলছেন আমার শিষ্টাচার, আমি যে বিরোধী দল সেটা, সে দল কেন ভোট পাবে, এতগুলি আসন কেন হবে? এই যে কথাটা তারা বললো, এই আসলে তাদের বিএনপির বেঈমান বিশ্বাসঘাতে মুনাফিকরা ভোট না দিতে জামাত সিট পায় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কেন্দ্রে। আজকে আমি হাবিজ ওখানে সকালবেলা গেছিলাম, তারা কোনো বিদ্রোহী পারতেছিল না, ওখানেও বিএনপি কিছু মুনাফিকেরা তারা ভোট দেয়নি না, আমার সেটা ভোট দেয়, নারীবেলা ভোট দিচ্ছে। আমার ওখানে তো সরাসরি বিদ্রোহ করছে, বিদ্রোহী প্রার্থী ছিল, সরাসরি তার দাঁড়িপাল্লা তারা ভোট দিয়েছে। এত ভোট তো দাঁড়িপাল্লা নাই, সারা বাংলাদেশে নেই, এত ভোট থাকবে কেন? কোনো আন্দোলন সংগ্রাম কোনো অবদান নাই। এই যে এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছি, আমাদের প্রথম ট্রেন নেতা ছিলাম, প্রধান নেতাই ছিলাম আমরা ধরতে গেলে, কিন্তু তাদের মিছিলে দেখি নাই, একজন আহত হয় নাই, একজন না শহীদ হয় নাই, সেলিমদুল্লাহ, রাফন বসনা থেকে সুকেদ্দি ফারিসা, জাফর জাহান, একজন কিন্তু নাম বলতে পারবে না। তার কেন তাদেরকে মানুষ ভোট দেবে, কোন কারণে? এখন তারা যেটা বলতেছে, তারা এতগুলি আসন পেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট ছিল বলে। ওয়াকরুজ্জামান যখন প্রথমেই বলেছে আমির জামাত বা জামাত ইসলামের নাম 2বার উচ্চারণ করেছে, সেদিন তো তারা সেঞ্চুরি করে বসে আছে। এবং যতগুলো বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর সবগুলো তারা, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে স্বাধীনতার মূল ভিত্তিভূমি তৈরি হয়েছিল, সেখানে জামাত ইসলামের সমর্থক ছিল ভিত্তি, রাজশাহী বিলে জামাত ইসলাম ভিত্তি, চিটাগাং বিলে জামাত ইসলাম, কুমিল্লা বিলে জামাত ইসলাম ভিত্তি, সমস্ত জেলার ভিত্তি, এইগুলো ডিসিগুলি ম্যাক্সিমাম ছিল জামাত ইসলামের, তারাই করেছে। আমার ওখানে আমি হাতে কলম ধরে বলতেছি, আমার ওখানে ডিসি ছিল জামাত, আমার 2টা ইউনিয়ন ছিল জামাত, এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশন অফিস থেকে, কি উপদেষ্টার অফিস থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। ওর শিবিরের নেতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ওর বাবা জামাতের আমির, তার চাচা এমপি ছিল, তার নিজের ভগ্নিপতি বগুড়া 4 আসন থেকে নির্বাচন করলো। আমি কমপ্লেন করলাম ডিসির কাছে, ডিসি যেহেতু জামাত রিটার্নিং অফিসার, পরে নির্বাচন কমিশনকে আমি করলাম, রিপোর্ট করলো, তারা একটা তদন্ত টিম করলো, আমার সাক্ষী প্রমাণ করে দিলাম যে তার নিজের আপন ভগ্নিপতি বগুড়া 4 থেকে নির্বাচন করতেছে, তারও ইউনিয়নকে সরল না। সমস্ত আপনার রিটার্নিং অফিস কি সরি পোলিং এজেন্ট, পোলিং অফিস, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার সব তার মতো করে দিলাম। একটা কথা বলেছিলাম, ইউনুস সাহেব আপনার মতো করে আপনি করেন, কোন দলের নামের তালিকায় নিয়ে আপনি এগুলি করবেন না, তাই করলেন। তাহলে কি হলো? এতগুলি আসন পেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট ছিল বলে, এনসিপির প্রতি ইন্টারিম গভর্নমেন্টের সমর্থন ছিল বলেই এতগুলি আসন পেয়েছে। বিএনপি আগে ক্ষমতা গিয়েছে, বিএনপি আগে ক্ষমতা গিয়েছে না, 185 আসন বিএনপি পেয়েছেন এর আগে। বিএনপি নতুন না, আজকে যারা সুযোগ সুবিধা নিয়ে এত 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 প্রশাসনিক লোকজন কর্মকর্তা এত কি তাদের পার্থক্য ছিল। আমার ওখানে যে ডিআইজি ছিল, আমাকে হারানোর মূল কারিগর ছিল, যে ও শিবির করত ডিআইজি। এই যে অবস্থা, তাহলে পরে এরা সব নীল নকশা করে এই করেছে।
তারপরে দুনিয়া এই যে ইসলামী ব্যাংক থেকে এই সময় ইসলামী ব্যাংক দখল করেছিল, শেয়ার কিনে নিয়েছিল মিডল ইস্টের, তারা পুরো দখল করে নিল। এই যে 11,000 কোটি টাকা, পরবর্তী সময় আরো 11,000 কোটি টাকা শুনি যেটা আসলে টাকা কোথায় গেল? নাবিল গ্রুপ 20 থেকে 22,000 কোটি টাকা তার ঋণ খেলাপে 700 কোটি টাকা সেখান থেকে নিয়ে গেছে, টাকা কোথায় খরচ করেছে? অনৈতিক যত কাজ, যত সুযোগ সুবিধা সবকিছু তার 20টা ছিল পাওয়ার কথা না। আওয়ামী লীগের তো একটা ভোট না দিত, আর বিএনপির বিএমএনের জনাব হাবিব, এইখানে আমার যে প্রশ্নটা আপনার- কোনোভাবেই তারা যে এই যে কথা বলে আমার কথা বলার সুযোগ করে দিলেন, আমি যে সাক্ষী, আমার ওখানে রাতের বেলা সিল মারা হয়েছে, সেটা ধরা হয়েছে হাতে নাতে, ধরার পর 4টা বই পুরো কেটে রেখেছিল আমার সরাবাড়িয়ার নামক প্রাইমারি স্কুল। না, সেখানেই জানতে চাই যে হ্যাঁ? বিএনপির যারা আসলে বিএনপির সঙ্গে ষড়যন্ত্র করলো, আপনি কি মনে করেন দীর্ঘদিনের রাজনীতি করছেন বিএনপির সঙ্গে, তো এটিকে আসলে দলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, এটা আপনাদের সাংগঠনিক করেছে। ব্যবস্থাকে হ্যাঁ, ব্যবস্থা নিয়েছে। প্রশ্নের মুখে ফেলে নিয়েছে কিনা? তো। আবার নিয়েছে, বহিষ্কার করেছে তাদেরকে, আরো বহিষ্কার করা উচিত। আরো কিছু বেইন বিশ্বাসঘাতক ছিল, যাদের কারণে আজকে বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে জামা। আচ্ছা, এই দলের ষড়যন্ত্র এই জন্য বললাম যে আমাদের ষড়যন্ত্র তত্ত্বের একটা তিন রকমের বড় রকমের একটা আছে হচ্ছে আজকে। প্রশাসন ষড়যন্ত্র করেছে, একটা করেছে বিএনপি নিজেদের ভিতরে আভ্যন্তরীণ যে ষড়যন্ত্র করেছে, আর একটা এখানে কোটি 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 টাকা তারা এখানে খরচ করেছে, আর্থিক ষড়যন্ত্র। আর্থিক ষড়যন্ত্র করে ভোট কিনেছে তারা, আচ্ছা। যেটা অনৈতিক। আমি যেটা শেষ করি, আমি যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যখন অনেক রকম তারা ফর্মুলা দেওয়া শুরু করলো, আমি তখন পরিষ্কার করে বলেছিলাম কিচ্ছু লাগবে না, কিচ্ছু দরকার নাই, নির্বাচন পুলিশ দরকার, কিছু দরকার নাই। খালি বলেন নির্বাচনের মাঠে যদি কোনো প্রার্থী আরেক প্রার্থীর উপরে হামলা করে, আক্রমণ করে, তার প্রার্থীটা বাতিল হবে যথাযথ প্রমাণ সাপেক্ষে। শেষ। নির্বাচন সিল মারছে, আমার কাছে সিল মারছে, সিল মার ধরা পড়ে তাহলে তার প্রার্থীতে বাতিল। আরেকটা কোনো কারণে ধরা পড়লো না, আগেও মারামারি করলো না, নির্বাচনের পরে প্রমাণ হলো যে সে অনৈতিকভাবে এই কাজটা করেছেন। যেমন আমাদের চট্টগ্রাম আসলাম চৌধুরীকে, তার ঋণ খেলাপের কারণে তাকে এখনো শপথ নিতে পারে। শপথ নিতে পারেনি, করেছে না। এই 3টা জিনিস যদি মোটা তাকে থাকে, আর কিছু লাগে? আমার ওখানে যেমন ধরেন যে বিদ্রোহী প্রার্থী ছিল, তার 17 বছরের জেল, 20-25টা মামলা, কিন্তু সে সেখানে- প্রার্থী হয়ে গেছে। জি, প্রার্থী কিভাবে হলো? ডিসি অফিসে তার প্রার্থী বাতিল হয়ে গেল, নির্বাচন কমিশন আপিল করলো, করে তথ্য গোপন করে সে ক্যান্ডিডেট হলো। সে যদি বিএনপির লোক ছিল, সে যদি ক্যান্ডিডেট না হতো, তা ওই 30,000 পর্যন্ত ভোট, 28,000 ভোট আমি পেতাম, জি। তখন নির্বাচন জোয়ার উঠতো। তখন আওয়ামী লীগেরা গিয়ে আর ওই জামাতের প্রার্থী আপন ভাইরা, আওয়ামী লীগের ওখানে ইয়ের সেক্রেটারি, পরিষদ সেক্রেটারি মেয়র ছিল, সেই অনৈতিক লোকটা সরাসরি তার জি, আমার মনে হয় এই প্রসঙ্গে সাইদ এই- মুস্তাফিজ কোনো তাহলে- একটা কিছু বলতে যাচ্ছে। এখানে দোষটা দিতে হলে আমার নিজের দোষটা আছে কিনা দেখে তারপর দিতে হবে। জি, না, আমি যেটা উল্লেখ করতে চাইলাম যে দেখেন সারা দেশে বিএনপি, আমি যে বললাম যে ইঞ্জিনিয়ারিং এর পার্ট বা তারা যে অংশ নিচ্ছে, ভাই আজকে একটা তথ্য বলে দিলেন যে রাতে কিন্তু তারা সিল মেরেছেন। আমার আসনেও সিরাজগঞ্জ আমার 6 ছিল না। সিরাজগঞ্জ 6 আসনেও কিন্তু বিএনপির থেকে এরকম অনেকগুলা কেন্দ্রে এই কাজগুলো তারা করেছে। তো বিএনপি তো সাংগঠনিকভাবে শক্তিশালী এবং তিনি দাবি করছেন যে তারা বিগত সময় সরকারে এসেছেন, তো সাংগঠনিক বিস্তার অবশ্যই অন্যান্য যতগুলো দল ছিল তাদের থেকে বেশি, তো তারা এই কাজগুলো করেছে। মানে আমার কষ্ট লাগার জায়গাটা এইটা যে বিএনপি 17 বছর ধরে এই জায়গাগুলো দেখে এসছে যে আওয়ামী লীগ এরকম ভোট চুরি করেছে, আগের ভোটের রাতে সিল মেরেছে এবং এই কারচুপিগুলোর সাথে যুক্ত ছিল, এবং তাদের আক্ষেপ ছিল কেন আমরা একটা নিরপেক্ষ নির্বাচন পাই না বা করতে পারি না। কিন্তু আপনার কাছে যখন সুযোগটা আসলো, আপনি কিন্তু সেম কাজই করলেন, তো আপনি কিন্তু নতুনত্ব কিছু দেখাতে পারলেন না। তার মানে এখন আপনি যখন ক্ষমতায় আসছেন, তার মানে আপনি এর থেকেও চুরি করতে পারেন বা একই ক্রাইটেরিয়া করতে পারেন। আপনারা তার মধ্যে তাহলে পার্থক্য কই? এই কথাগুলো যে মানুষজন তোলে তখন আপনি যে কষ্ট পান, সেটা তো সব পাওয়ার কথা না। আবার উনি আরেকটা কথা বলছেন যে প্রশাসনে এরকম অনেক লোক জামাতের বসানো হয়েছে, বা এনসিপি ছোট রাজনৈতিক দল বা তরুণদের মধ্যে হয়তো ওইরকম ক্যালিবার লোকও নাই সিনিয়র যাদেরকে বসাতে পারবে, থাকলে হয়তো উনি বসাতেন। আর বিএনপির কাউকে কি বসানো হয়নি? মানে এই দাবি কি উনি করতে পারেন? অবশ্যই সেখানেও বসানো হয়েছে। আমি ধরে নিলাম এই বসানোটা, হাবিব ভাই আমি যদি আপনাকে একটু অ্যাড করতে চাই যে মানে এই মানে প্রশাসন বসানোটা এটা তো ঠিক না, কোন দলেরই তো বসানো ঠিক না, আপনি যেটা বলেছেন, যেটা ইন্টিম গভর্নমেন্ট বসিয়েছিল জামাতের, মানে এটা কি ঠিক? হাবিব ভাই কিছু উত্তর আমার চাচ্ছেন? শুনতে চাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। দিবে কাকে? না না NCP তো কোনো- NCP এর কথা বলছি না ভাই। না, বলছে যে দলীয় না, নিউজকে আসলে দলীয় নিউজ না। আপনি যখন বললেন যে ইন্টিম গভর্নমেন্টের সময় যে জামাতদেরকে বসিয়েছে হ্যাঁ, বা বসিয়েছে। এটা তো বসানো ঠিক হয়নি, এটা তো নির্বাচনে প্রভাব বিস্তার করেছে। করেছে তো, করেছে না? এখন কথা হলো, আমি বলি কথা হলো না, যে ভাই, আমি আওয়ামী একটা- লীগের আমি বাইরে, আওয়ামী লীগের বাইরে কোনো দলের সমর্থক যদি প্রশাসন থেকে থাকে তাহলে বিএনপির বেশি ছিল,
তো এখন না, বিএনপি না। যেগুলো সমর্থক ছিল ভাই, দীর্ঘদিন আমি- ধরে আমি যারা- একটা point একটা আসতে point চাচ্ছে, বলতে চাচ্ছি। point আসতে চাচ্ছে। মানে এটা তো ঠিক না, মোটা দাগে তো এটা উচিত না পড়াশোনাটা। মোটা দাগে ঠিক না, যারা দীর্ঘদিন ধরে বিএনপি সমর্থক থাকার কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছিল, চাকরি থেকে পাঠিয়ে দিয়েছিল, তাহলে তো ভাই পরবর্তী- সেই যুক্তি তো সেইটা আলাদা। না, আসতে হবে না। এইভাবে ওরা চালাবে কি? এইভাবে না, না, নিজেদের লোক সাইফুল বসানোটা কি বলছিল- ঠিক? প্রশাসন চালাবে আমার কি? মনে হয় পরিষ্কার করে যে সাইফুল হ্যাঁ। বলছিলেন যে এই যে আপনি অভিযোগ করেছেন যে ইন্টারিমের সময় জামাতের লোকজনকে বিভিন্নভাবে পদায়িত করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া তাদের হয়েছে। সংখ্যা সেটা অনুসারে, ঠিক আর তাদের ভুল? শক্তি অনুসারে সেই তারা সংখ্যাটা বেশি অতীতে- ছিল। অতীতে তাদের কোনো ভাই, অবস্থান ছিল না। বেশি সেখান কমের থেকে জায়গাটা এতগুলো আমি কম। বলছি এটা কি নৈতিকভাবে এটা কি ঠিক? না না, এখানে দিবে কাকে? আওয়ামী লীগের লোককে বসে রাখবে? নিরপেক্ষ আওয়ামী লীগ লোকজন কি সমর্থক- নাই? নিরপেক্ষ লোকের সংখ্যা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ রাখছে, যারা একটু বিছিল তাদের সব বিদায় আচ্ছা করে দিয়েছে। ভাই, এই আলাপটা মানে এটা ধরে নিলাম যে নিরপেক্ষ নাই, কিন্তু বসানোটা তো উচিত না। মানে আমাদের তো উচিত যে নিরপেক্ষ লোক তৈরি করা বা দলের বাইরে লোক তৈরি করা। কোথা থেকে তৈরি করবে? অর্থাৎ আমলাতন্ত্রের মতো চলবে, কোনো দলীয় বিবেচনায় না। না, না, তো রাতে দেখেন, রাতে মানে SPDC আমি হবে। যে পয়েন্টটা আসলে বলার চেষ্টা করছি যে আমলাতান্ত্রিক জায়গা থেকে, প্রশাসনের জায়গা থেকে নিরপেক্ষ লোক নাই এবং ওনারা এস্টাবলিশও করছে না। ওনারা বলেনি যে দলীয় লোক লাগবেই। আওয়ামী লীগের বাইরে আর কে আছে? বিএনপির লোক আছে। মানে এটা আমি মানে হাবিব ভাই কেন উত্তরটা দিচ্ছে না, কেন উনি বুঝতে পারছেন আমি আসলে কোন পয়েন্টে যাচ্ছি। কারণ তারা নির্বাচনের পরই প্রত্যেকটা প্রশাসক বিএনপির লোকজন বসিয়ে ফেলেছেন। একটু আগে তিনি মানে সমালোচনা করলেন, মানে এটা নিয়ে অভিযোগ করলেন যে ইন্টিম কমিটির সময় জামাতের কেন লোক বসিয়েছে। তাহলে ভাই আপনারা কি ডিফারেন্ট মেক করলেন? আপনি এসে তো যে যতগুলো লোক মানে ইলেকশনে হেরেছে তাদের প্রত্যেককে আপনি প্রাইস পোস্টিং করলেন, আপনি এই যে মেয়রের বদলে প্রশাসক বসালেন, ওই প্রত্যেকটা এই জায়গায় দলীয় লোকগুলোকে বসালেন, যেখানে আপনার প্রথম ক্রাইটেরিয়া ছিল যত দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেয়া অথবা সেখানে যে নিরপেক্ষ লোকগুলো আছে তাকে দিয়ে আপনি ফাংশন করানো। কিন্তু আপনি ধরে ধরে এই মানে প্রধানমন্ত্রীর এপিএস এর শ্বশুর, কালকে আমি দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ার নতুন একটা উপজেলায় হচ্ছে যে প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রীর এপিএস এর শ্বশুরকে বসানো হয়েছে। তো আপনি আর মানে 17 বছর ধরে যেটার জন্য আপনি ফাইট করে গেলেন, লড়াই করে গেলেন, যেটার জন্য আপনি বলতেছেন আমি 31 দফা আন্দোলন করতেছি, আমি স্বৈরতান্ত্রিকতা সরাচ্ছি, আমি এটার জন্য লড়াই করে যাচ্ছি, তাহলে আপনি আর তাদের মধ্যে ডিফারেন্সটা কই আমাকে বুঝান। আওয়ামী লীগে তো সেই দলীয় লোকই বসাইছে, তাহলে আপনিও তো সেই দলীয় লোক বসাচ্ছেন। তাহলে ক্ষমতা যার তারপর জোর যার, তার মুল্লুক তার। তাহলে বাংলাদেশের যারা মেধাবী তরুণরা আছে, যারা যোগ্য লোক আছে, তারা তো কখনো মেধার মেরিটে বা এই যে বৈষম্যর কথার জন্য, যেটার জন্য আজকে আপনি টেবিলে বসে আছেন, আপনার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এসে প্রধানমন্ত্রী হইতে পারছেন, শিলং থেকে সালাউদ্দিন আহমেদ ফিরে এখন স্বরাষ্ট্রমন্ত্রী হইতে পারছেন, আপনারা তো এই বৈষম্যের এই আন্দোলন না হলে তো এটা পাইতেন না। তো যেই বৈষম্যের জন্য এই লড়াইটা হইলো, আপনারা ক্ষমতায় এসে সেই বৈষম্যটাই আর কোনোভাবে রাখলেন না, একদম দলীয় বেছে বেছে লোকজনকে সব জায়গায় বসাচ্ছেন। হাবিব ভাই, এবং এবং এক- এক এবং করতে বসানো তো চাই। বসানোই। কালকে যদিও ডাক্তার জাহিদ উনি বললেন যে 4 মাসের মধ্যে বা 5 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম তারা শুরু করবেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আপনি দেখেন দক্ষিণের যিনি প্রশাসক হয়েছেন আব্দুল সালাম সাহেব, উনি আপনি এই সেগুনবাগিচা তো আমি ওনার অনেকগুলো পোস্টার দেখবো। একজন মানুষ একটা দায়িত্ব পালন করছে দক্ষিণের প্রশাসক হিসেবে, সে নিজের পোস্টার লিখছেন মেয়র হিসেবে দেখতে চাই। তো আপনি এখন এটা যদি- এটা- জায়গায় আপনি নিজের এই ক্ষমতাটাকে ব্যবহার করে এটা শুধু এমন হতে পারে না যে মনে করেন যে ঢাকাবাসী চাচ্ছে যে এমন একজন এটা তো মেয়রদের কমন, যে আমিও আমার এলাকায় পোস্টার দিয়ে লিখে দিই যে প্রচারে সাধারণ এলাকাবাসী। প্রচারে সেই এলাকার সাধারণ জনগণ, এটা আসলে ফেক। এটা নেতারাই করেন বা নেতাদের সম্মতিতে এই পোস্টারিং গুলো করা হয়। এবং তিনি তো শুধু মানে পোস্টারের কথা বাদ দিলাম, আমি ধরে নিলাম এটা সর্বস্তরের জনগণ। আবার এটাও করা যায় যে পরিচ্ছন্নতার তিনি অংশ হিসেবে তিনি মসজিদে- পোস্টার তুলে ফেলতে পারতেন। তিনি হ্যাঁ তুলে ফেলতে পারতেন। তিনি মসজিদে নিজেই বলছেন যে আমি মেয়র হতে চাই। আমি 2টা সমাবেশ আলোচনায় দেখছি তিনি নিজে বলছেন। তো তিনি তো এখন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় তিনি কি চাইতে পারেন কিনা। তারপর প্রত্যেকটা যেখানে যেখানে প্রশাসক বসানো হয়েছে তাদের প্রত্যেকের ইন্টারেস্ট হচ্ছে যে সেই স্থানীয় সরকার নির্বাচনে ইলেকশন করবেন এবং সেখানে যত সুযোগ সুবিধা আছে সেটা পার্টিকুলার ভোট ব্যাংকে টার্গেট করে দেওয়া হচ্ছে। যে যোগ্য, যে পাওয়ার জন্য, ধরেন আমি ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, আমাকে আগে থেকে বলে দেওয়া হচ্ছে যে হ্যাঁ বিএনপি করতে হবে, বিএনপি না করলে পাবা না, অমুক দল করলে তমুক দল করে পাবা না। এইটা হচ্ছে যে আমার মনে হয় ওইটা একটু অ্যাটেন্ড করে তারপরে বিরতিতে যাব ছোট্ট করে। যে সাইফুল সাহেব বলছিলেন যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, আপনারা নিজেরাই আসলে সেই পথ থেকে সরে গেছেন। হ্যাঁ, আমরা তো সরছি। যে রিক্সাওয়ালা আন্দোলন করলো, যে চানাচুর বিক্রেতা, চা বিক্রেতা, তারা কি পেলো? আমরা তো থাকতাম মেসে, চড়তাম বাসে, আমরা তো বিরাট বিরাট গাড়িতে উঠলাম, বিরাট বিরাট অট্টালিকায় লিফটওয়ালা বাসায় উঠলাম। আমার ওই রিক্সাওয়ালা কি হচ্ছে? এখানে বৈষম্য হয়নি? ওর কি অবদান কম? ওর কি অবদান কম? ওরা এখনো রিক্সা চালানে কেন? সেটা নিশ্চিত করবে কি? তাহলে এই যে যারা এটা বলে, নিশ্চিত করবো। যারা বলে যারা
যে আপনারা শিলং থেকে এসে হয়েছেন, আপনারা এটা হচ্ছেন, আমরা তা আপনারা কে আছেন আজকে যে আন্দোলন না হতো, তা আজকে কে সাইফ মুস্তাফিজকে আমার সামনে এসে কথা বলতে পারতো? কোনোভাবে পারতো? ভাই, আমরা তো সেটা কোনোভাবে পারতো? বলতেছি, আমরা তো পারতাম সেইটাই না। তো সেইটাই তো তাদের বলতে জন্য তো আমরা আমরা কথাটা বলতেছি। আমরা তো তার আগেই কারোর দোয়া ভাই, এই আন্দোলন না হলে সাইফ মুস্তাফিজ না, না। কোথাও ছিল না, নাহিদ ইসলাম কোথাও থাকতো না। থাকতো না, সেটা কিন্তু তো বলতেছি। আপনারাও কোথাও থাকতেন আমরা না। ছিলাম তো, আপনারা ওইভাবেই থাকতেন। আমরা এর আগেও, কিন্তু আমার কথা হচ্ছে এখন আমার তো কথা হলো যে এটা তো জনগণ তো আমার আপনাদেরকে কথা ক্ষমতাটা বলি- দিছে, আমাদের তো দিল না। হ্যাঁ। তাই না? আমার কথা আপনাদের শেষ সরকারে করি। বসাইলো না, তাহলে আপনারা তাদের আমি দায়িত্ব তো বলছি, নিশ্চিত করেন। সেটা আমরা তো তাদের- আপনাদের বাজেটে রিকশাওয়ালা, আমরা সেটা মজদুর, করতেছি তো। শ্রমিকদের জন্য কই জায়গা কই আমরা রাখছেন করতেছি আপনারা? তো। উত্তরটা দিক। কথা হলো কি, কথা বলার সময় নিজের হিসাব করে বলতে হয়। আজকে তো বৈষম্য আন্দোলন না হতো, আজকে শফিকুর রহমানের নেতৃত্বে এতগুলো আসন পেত তারা। আমরা তো ক্ষমতা ছিলাম, একাধিকবার ছিলাম। আমার প্রথমবার এসেছি তা না, 24 নির্বাচন সঠিক মতো হতো, আমরা বিএনপি 260 থেকে 65 বা 70 আসন পেতাম। আমরা বৈষম্যতে আন্দোলন রাখতাম, 2 নির্বাচন সেরকম হতো। সেই জনপ্রিয়তা, সেই ঘনতা আমাদের আছে। না, প্রশ্নটা করেছিল আজকে- যে সরকারের না, না। তো দায়িত্ব আসলে ওই না, না। রিকশাওয়ালা, ওই সেটা তো ট্রান্সপোর্ট সেটা জন্য বিক্রেতাদের তো কথা বলছেন, তাদেরকে আমরা নিয়ে আসেন। দায়িত্ব সেটা আমরা পালন করার জন্য আমরা ফ্যামিলি কার্ড, আমরা হেলথ কার্ড, আমরা কৃষি কার্ড, আমরা বিভিন্ন ধরনের আমরা দেওয়ার চেষ্টা করছি। 65 বছর বয়স হয়ে গেলে তাদের আমরা বিনা পয়সা ট্রেনের যাতায়াতের ব্যবস্থা করতেছি, মেট্রো রেলের 25% আমরা ছাড় দিচ্ছি, আমাদের বিভিন্ন করতেছি। তার অভিযোগ হচ্ছে ওইটাতেও আপনারা দলীয়করণ করছেন। তার অভিযোগ। দলীয়করণ এটা প্রকৃত যে পাওয়ার, সেই আমরা ওই কাজটা করবো না। এই বাজেটটা- যার দোতলা বাড়ি আছে তাকে ওই 10 টাকা ভাই, তাও আমি অঙ্গীকার যদি দিত। একটু অ্যাড করতে চাই যে সোশ্যাল সেফটি নেটের যেই মানুষকে যে টাকাটা দিচ্ছেন, এই ফ্যামিলি কার্ড, এই কার্ড, এই কার্ড, এই বাজেটের এই টাকাটা কই থেকে আসতেছে? আমার পকেট থেকে একটা যাবে না। কৃষক, হ্যাঁ অবশ্যই আপনার আমার পকেটে পকেট থেকে যাচ্ছে যাবে না, আমার পকেট একটা যাবে না। কৃষকের, তবে দেশের মানুষ না। একটা কৃষকের যেই পরিমাণ খরচ আমার হচ্ছে, দেশে আপনার ওইটা তো একজন পুরো মানে- দেওয়া সম্ভব না তো। আমার তো বুঝতে হবে যে 10,000 টাকা আপনার এত কথা বলতে তো হবে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ট্যাক্স তো এদেশের মানুষ দিবে, মানুষের জন্য দিবে। সে বছর ট্যাক্স দিবে না, সে ট্যাক্সের পরে তো গরিব মানুষকে দিচ্ছে, আমাদের নিয়ে খাচ্ছে না। এই যে 10,000 টাকা কৃষি ঋণের সুদ সব মাফ করে দিল। ম্যাডাম খালেদা জিয়া 91 সালে যখন ক্ষমতা ছিলেন, নির্বাচন ইচ্ছা ছিল না, 5,000 টাকা কৃষি ঋণের সুদ সব মাফ করবে, 10,000 টাকা কৃষি ঋণের সুদ মাফ করবে, উনি মাফ করে দিলেন। সাইবুর রহমান বললেন 100 কোটি টাকা মাফ করে দিলেন। সাইবুর রহমান ম্যাডামকে বলে, ম্যাডাম আপনি কি টাকা শুরু করলেন, আমি দেশ চালাবো কি করে, সব আপনি মাফ করে দিলেন কৃষকদের। ম্যাডাম বললেন কৃষক বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, কৃষক বেঁচে বাংলাদেশ বেঁচে থাকবে। এই যে 10,000 টাকা কৃষি ঋণের সুদ সব মাফ করে দিল, এগুলি না, এই যে অবস্থা, পরিবর্তন। তো পরিবর্তন না। অবশ্যই পরিবর্তন। এবং আরেকটা কত বড় পরিবর্তন দেখেন, ঋণ খেলাপি যে 1,000 কোটি টাকা মাফ করে আরে ঋণ খেলাপিতে 1,000 করে মাফ করে আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা একটা বিরতি নিয়ে তারপরে ফিরে আসি। না শেষ করে ঋণ খেলা কথা তো বলে ফেললো। এই যে 15.5 বছর 17.5 বছর ওই ইন্টারভিউ গভর্নমেন্টের বছর, এই কতটা বছরে বিএনপি কোন লোক ব্যবসা করতে পারে। আমার 14-15 ফার্স্ট ক্লাস লাইসেন্স ছিল। আমি দীর্ঘ ওই বিএনপি আওয়ামী লীগ ক্ষমতার পর একটা টেন্ডার কোনো দিতে যায়নি। তা আমার যদি 5,000 টাকা ঋণ হয়ে থাকে, সে তো 15,000 টাকা ইন্টারেস্ট হয়ে গেছে। বিএনপি নেতা করে বাড়ি ঘর সেইভাবে ঋণ ব্যবসা খেলাপি, আচ্ছা। ধ্বংস হয়ে গেল, তারপরে বলবে ঋণ খেলাপিদের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমার মনে হয় যে উনি একটু উত্তর দিয়েছেন। সুযোগ শুধু একজনের না, জনাব, এই আমরা একটা সুযোগটা ছোট্ট সবাইকে, একটু বিরতি নিয়ে আসি। যারা ব্যবসা করে, জি। ব্যবসা না থাকলে পরে একটা ব্যবসায়ীকে ঋণ খেলাপির থেকে উদ্ধার করে তাকে ব্যবসা করে দেশের কর্মক্ষমতা বা আপনার চাকরি ব্যবস্থা করতে হবে তাকে। বিএনপি লোকের ব্যবসা করতে পারে না। এখানে না, এখানে পলিটিশিয়ান এটা কি হবে না। ব্যবসায়ী, ব্যবসায়ী কিরকম? আমার মনে আর তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে উনি যে একটা কথা বললেন যে এ তরুণরা বিলাসী জীবন করছে, এটা সেটা, আমি বলবো কি যে ভাইদের জানার একটু অভাব আছে বা বোঝার একটু অভাব আছে হয়তো। কারণ তরুণ এখানে কেউ মানে অশিক্ষিত মূর্খ কোনো তরুণরা আমরা রাজনীতিতে আসিনি। আমাদের কারো কারো আগে থেকেই কোনো না কোনো প্রফেশনে আমরা যুক্ত ছিলাম। আবার প্রত্যেকে দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা দেশের বাইরে থেকে অনেকে এসছে, আপনি জানেন। তো এই মানুষগুলা, ধরেন আমি হাসনাত আব্দুল্লাহর কথা একটু অ্যাড করি, সে এসিএস একাডেমিতে ডিরেক্টর হিসেবে এখন না প্রায় 4-5 বছর ধরে সে কাজ করছে। তার মান্থলি স্যালারি মোর দেন 1 লাখের উপরে আগে থেকেই ছিল। তো সে তার একটা তো ভালো লাইফ লিড করতেই পারবে। বা ধরেন যে এখানে এরকম অনেকেই আছে। এবার হ্যাঁ, কিছু মানুষের রাজনীতিতে আসার কারণে এখন যারা সংসদীয় আসনের এমপি হচ্ছেন, তাদের জীবনে তো কিছুটা পরিবর্তন আসবে। যদি একটা মানুষের লাইফে 1-2 লাখ টাকার স্যালারি আসে, সেক্ষেত্রে সলভেন্সি আসবে। তো আমার কথা হচ্ছে যে কার জীবনে কতটুকু পরিবর্তন আসছে সেটা গুরুত্বপূর্ণ আসলে না। আমরা বলছি যে আমরা মানুষের জীবনের পরিবর্তনের জন্য কতটুকু কাজ করতে পারছি। আপনি যখন আমাকে আইন প্রণেতা হিসেবে নিযুক্ত করছেন, আমার লাইফে কতটুকু পরিবর্তন আসছে সেটা তো মানুষ বুঝবে। মানে
এই ইন্টারিম সময়ে এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আপনারা করে গেছেন না, যে ছাত্র এত তো কয়টা প্রমাণিত করতে পারছেন? এখন তো আপনাদের সরকার আছে, দুদকও তো আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বাধীন করেননি, তো নিজেদের লোক বসিয়ে আপনারা বের করেন যে এত এই ছাত্র অমুক ছাত্র বা এই তরুণ নেতার এত টাকার দুর্নীতি করেছে, এটার এখনো বের করতে পারবে না। 5-6 মাস হয়ে গেছে, অনেক চেষ্টা করছে, জি। এটা বের করার সুযোগও নেই, কারণ এরকম কাজ তরুণরা করে নাই, স্বচ্ছ রাজনীতি করার চেষ্টা করছে। আর একটা ব্যাপার যেটা বলছেন যে ফ্যামিলি কার্ডের, মানে আমরা যখন, আমার মূল আলাপটা হচ্ছে যে যেহেতু তারা গভর্নমেন্টে আছেন, তারা নিশ্চয়ই শ্রেণী, কৃষক, মানে মজুর, এই সব শ্রেণীর কথা ভাববেন। কিন্তু আমরা শুধুমাত্র দেখি যে বাজেটগুলো যেরকম আগে হতো, বড় বড় বাজেট, এবং বেশিরভাগ যারা অলিগার, যারা বড় বড় ব্যবসায়ী, তাদের কথা চিন্তা করে কিন্তু হয়। এখন আমার একজন কৃষকের যেই ট্যাক্স, বা আমার একজন মানে ধরেন বসুন্ধরা গ্রুপের মালিকের যে ট্যাক্স, এটা তো ইকুয়াল হইতে পারে না। সে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, সেই সুযোগ সুবিধা তো একজন কৃষক পাচ্ছে না, বা একজন রিক্সাওয়ালা পাচ্ছে না। একজন কৃষককে 10,000 টাকা আপনি মওকুফ করে দিচ্ছেন, আর একজন ঋণ খেলাপি করে হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করে ফেলছে, নাই করে ফেলছে, সেটা তো এক হতে পারে না। এবং রাজনীতিবিদ যারা ব্যবসায়ী হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রে কি করে জানেন? যখন কেউ এমপি হয়, এই পদটাকে তারা কাজে লাগায়, ধরেন বিভিন্ন ফায়দা নেয়, বড় বড় অ্যামাউন্টের টাকা তারা লোন নেয়, লোন নিয়ে তারা ডিফল্টারই হয়। আপনি এরকম কোন এক্সাম্পল দেখাতে পারবেন না? 17 বছর কি তাহলে মির্জা আব্বাস উনি ব্যবসা করেন নাই? উনি, তারপরে এরকম তো অনেক ব্যবসায়ীও আছে যারা এই টাইমটাও ব্যবসা করে গেছে। ব্যবসায়ীর পরিচয় সবসময় ওই পলিটিক্যাল ওই পরিচয়টা থাকে না। ব্যবসার মতো যদি ব্যবসায়ী করে তাহলে করতে পারে, কিন্তু যাদের প্ল্যানই থাকে, এই এসালম বা এরকম এই টাইপের যে গ্রুপ থাকে, এরা কিভাবে ডিফল্টার হয়েছে? এরা তো আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিল। কিন্তু উনি যেটা বলছেন যে বিএনপির যারা এমপিরা যারা ছিলেন, তারা ব্যবসা করতে পারেনি, তারা আগে ব্যবসা করছে না, পরবর্তীতে ব্যবসা করার সুযোগ ছিল, তারা সেভাবে প্ল্যান করেই সেই এক্সিকিউটটা করছে। এবং এখানকার বাংলাদেশের পলিটিক্যাল সিনারিতে আপনি যদি ইতিহাস ঘাটেন, আপনি দেখবেন যে বেশিরভাগ যারা এমপি হয়, তারা এই সুযোগ সুবিধাগুলো নেয়, এবং বাংলাদেশের মানুষের টাকা পয়সা মেরে খাওয়াটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। এটাই একটা ট্রেডিশন। আর যেটা বলতে চাচ্ছিলাম যে দিন শেষে আমাদের মানে আলাপটা হওয়া উচিত বাংলাদেশের মানুষের জন্য। ভাই সিনিয়র মানুষ, তার রাজনৈতিক ক্যারিয়ার জায়গা থেকে 90-এর আন্দোলন থেকে শুরু করে অনেক বড় একটা ভূমিকা আছেন, সেটা আমরা অলওয়েজ সম্মান করি, কিন্তু ওনাদের পলিটিক্সটা অলওয়েজ ওই দোষারোপের। আমি কিন্তু যেগুলো বলছি টু দি পয়েন্ট কথা বলতেছি, এবং আমি বলতেছি যে আমাদের অনেক কিছু দায় আছে, কেননা আমরা সামনের দিনে সবাই মিলে বাংলাদেশের জন্য কাজ করি। মানে এইটা হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য। জি, আমার মনে হয় পরিষ্কার। আমরা ওই আলোচনার বাইরে জনাব হাবিবুর রহমান হাবিব, আজকে যেহেতু বিষয় দিয়েছি ষড়যন্ত্র তত্ত্ব, তার অন্যতম একটা কারণ হচ্ছে আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের যে সেমিনারটা ছিল 11 দলের, সেখানে বিএনপির রাজনীতির একেবারে বলা চলে যে অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব ছিলেন, এখন যিনি এলডিপির কর্নেল অলি আহমেদ। তিনি বলেছেন, আমি তাকে কোট করছি, তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন, আপনি চতুর্দিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত, আপনাকে আগেও পরামর্শ দিয়েছি, এখনো দিচ্ছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। মানে আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে তিনি যাদেরকে মিন করেছেন, আপনি নিশ্চয়ই বলতে পারছেন যে বাইরের কেউ না, দলের ভিতরেই তিনি আসলে শত্রু দ্বারা পরিবেষ্টিত, তেমন কোনো লক্ষণ আপনি দেখেন? আচ্ছা, প্রবীণ নেতা ছিলেন কর্নেল অলি, তাই তো? তো রাষ্ট্রপতি ছিলেন শহীদ রাষ্ট্রপতি রহমান। ঢাকার বাইরে থেকে উনি শহীদ হয়েছেন। 75 15 আগস্ট থেকে ঢাকা ছিল না তৎকালীন সরকার, সেখানে মারা গেল কেন? কথা তো সেটা না, কথা হলো নিরাপত্তা থাকা উচিত। বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে একেবারে বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা রেখে উনি যেভাবে মানে ওপেন হয়ে যাচ্ছেন, সেটা অনেকেই তার শুভাকাঙ্ক্ষী যারা তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে, তারা তাকে বারবার